রাজনৈতিক ঐক্যমত থাকাটা একটা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে ঘিরে উন্নয়নের জন্য অনেক প্রয়োজনীয়। যদি আমরা 8 আগস্টের সরকার গঠনটা দেখি, আমরা বাংলাদেশের যত ছাত্র জনতা বলেন বা জনগণ ছিল, যেই কয়েকজন মানুষকে বেছে নেওয়া হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বার্থকে আমরা বজায় রেখে এবং জনগণের কথা চিন্তা করে সকলকে আমরা মেনে নিয়েছি জনগণ। কিন্তু এই যে রাজনৈতিক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে আমাদের জনগণের সরকারে রূপান্তরিত হতে পারছে না। এবং বর্তমানে যদি আমরা দেখি যে বর্তমানে রাজনীতি যেমন ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক রাজনীতি হয়ে গিয়েছে, এই ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক রাজনীতি থেকে আমাদেরকে জনগণের সরকার ভিত্তিক রাজনীতি ফিরতে হবে। কারণ আমি এখন ঢাকা মেডিকেলে পড়ছি, তার পাশাপাশি আমি পড়াচ্ছি বাংলাদেশের লার্জেস্ট এডটেক প্ল্যাটফর্ম শিক্ষতে। সো সেই জায়গায় তো আমাদের একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। জাস্ট দেশে কোনো স্টেবিলিটি না থাকায় বাংলাদেশে এডটেক বলি বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের যে অভাবটা দেখা যাচ্ছে, সেটা দেশ যতদিন না পর্যন্ত স্টেবল হবে ততদিন পর্যন্ত বজায় থাকবে। এবং বাংলাদেশে মিস ইনফরমেশনের যে কারখানা এখন হয়ে গিয়েছে, এবং সমস্যা হলো এইটাই যে আমাদের চোখে অনেক সিউডো রেসপন্সিবল পারসন আমরা দেখি, যারা একটা ভুল তথ্য দেওয়ার পরে তারা মনেও করে না যে তাদের আসলে শুধরানো উচিত বা তাদের বলা উচিত যে আমার এটা ভুল তথ্য ছিল, সে জানার পরেও। সো এই সিউডো রেসপন্সিবল ইউটিউবার বলি বা ফেসবুক যোদ্ধাদের থেকে আমাদের আসলে একটু সতর্ক থাকা উচিত যদি আমরা দেশের স্টেবিলিটি চাই। এবং আমি যেহেতু ঢাকা মেডিকেলে পড়ছি, সো আমি স্বাস্থ্য নিয়ে কথা বলবো। সো স্বাস্থ্য নিয়ে যদি বলি, স্বাস্থ্যের দুইটা সেক্টর রয়েছে, এখনো স্বাস্থ্য সেবা আর একটা স্বাস্থ্য শিক্ষা। সো বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে শিক্ষার মান নিয়ে আমরা যদি কথা বলি, এটা আসলে খুব একটা খারাপ আমরা বলতে পারবো না। কারণ শিক্ষার মান বা যে রিসোর্স আমরা প্রোভাইড করতেছি, রিসোর্সে ঘাটতি থাকতে পারে, বাট আমরা যে কন্টেন্টটা পড়ছি, দ্যাটস এনাফ আই ক্যান সে। বাট শিক্ষার যে পরিবেশ, আজ থেকে কয়েকটা মাস আগে জুন জুলাই মাসে আমাদের ঢাকা মেডিকেল কলেজে 2টা মাস নষ্ট হয়েছে শুধুমাত্র হল নিয়ে আন্দোলন করার জন্য। সেই আন্দোলন যেহেতু আমি লিড দিয়েছি, সচিবালয়ে কথা বলেছি, অনেক জায়গায় কথা বলেছি, জাস্ট এইটুকুই আমি বলতে পারি যে বাংলাদেশে সচিবালয়কে জনগণ থেকে আলাদা করে রাখা হয়। সচিবালয় যতদিন না পর্যন্ত জনগণের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ততদিন পর্যন্ত আমরা এই আমলাতান্ত্রিক, যেই আমাদের একজন শিক্ষক বলে গেলেন, এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে আমরা বের হতে পারবো না। আমরা যদি বর্তমানের স্বাস্থ্যের অবস্থাটা দেখি, আমরা বাজেট বাড়ানোর কথা বলি, বর্তমানে স্বাস্থ্য খাতে বাংলাদেশের জিডিপির মাত্র 0.74% বরাদ্দ থাকে। এইটা আমাদের স্ট্যান্ডার্ড হলো 5%, তার মধ্যে 0.74%। বাংলাদেশের পার্সপেক্টিভে মিনিমাম 2.5% থাকা উচিত। এবং এই যে আমাদের স্বাস্থ্য খাত, এটাকে আমাদের পেরিফেরি লেভেলে, আপনারা যদি কেউ দেখে থাকেন, আমাদের সবার পরিবারে রোগী রয়েছে, যদি কোনো সিরিয়াস পেশেন্ট আপনি পেরিফেরিতে নিয়ে যান, সে জায়গায় সবসময় লেখা থাকবে রেফার টু ডিএমসিএইচ, ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন? আমরা শুধু একটা মেডিকেল কলেজকে দেখি যারা রেফার টু ডিএমসিএইচটাকে অ্যাভয়েড করে, সেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ। তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পারলে কেন অন্যান্যরা পারে না? কেন উপজেলাতে এই সমস্যা? সমস্যাটা হলো আমাদের মানুষের। সমস্যাটা হলো যে আমরা ভাবি যে কেন মানুষ পেরিফেরিতে যেতে চায় না, কেন ডাক্তাররা দূরে যেতে চায় না, কেন আসলে উপজেলায় সেবা নাই। উপজেলায় একটা রোগী অলরেডি মৃত, তাকেও যদি হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়, ডাক্তার পুরুষ নাকি মহিলা জীবনে দেখা হয় না, তারপর আঘাত কানা হয়, তারপর নিরাপত্তা নেই। একটা মিনিমাম লেভেল অফ যে নিরাপত্তা, সেটা উপজেলা পর্যায়ে দেওয়া হয় না। শুধু উপজেলা পর্যায়ে কেন, ঢাকা মেডিকেল কলেজে 31শে আগস্ট গত বছর 3 জন ডাক্তারের উপর হামলা এসেছে। এবং এটা বিইউবিটি, বাংলাদেশের একটা রেনাউন্ড প্রাইভেট ইউনিভার্সিটি, বিইউবিটি স্টুডেন্টরা ডাক্তারদের উপর হামলা করেছে। সো এটা আসলে আমরা আমাদের মেন্টালিটি যতদিন না পর্যন্ত চেঞ্জ করতে পারবো, ততদিন পর্যন্ত এই হামলা বা আমাদের সেবাটাকে আমরা আমাদের পর্যায়ে আনতে পারবো না। আসলে সমস্যা বললে অনেক বলা যায়, এটা সমাধান কি হতে পারে। যেমন আমি কয়েকদিন আগে স্বাস্থ্য কমিশনের মিটিং অ্যাটেন্ড করেছিলাম। তো সেইখানে আমাদের কথা ছিল একটাই, যে আমরা এখানে কথা বলছি অনেক, কিন্তু কোনোটাই বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাচ্ছে না। যেমন আমাদের ক্ষেত্রে বর্তমানে যে শিশুটা জন্ম নিচ্ছে, এই শিশুর হেলথ থেকে আমাদের শুরু করা উচিত। যেমন প্রত্যেকটা শিশু যখন আমাদের একটা বার্থ সার্টিফিকেট পাচ্ছে, তার পরিবর্তে একটা তার সাপেক্ষে একটা হেলথ কার্ড দেওয়া উচিত। যে হেলথ কার্ডের মাধ্যমে কি হবে, সে 1 বছর বয়সে কি ট্রিটমেন্ট নিয়েছে সেটা সেখানে যুক্ত থাকবে তার মৃত্যু পর্যন্ত। প্রতি বছর সে কোথায় কি ট্রিটমেন্ট নিচ্ছে সেটা সে জায়গায় যুক্ত থাকবে। একটা ফ্যামিলি কার্ড দেওয়া উচিত, যে ফ্যামিলি কার্ডের সাপেক্ষে একটা দরিদ্র মানুষও সেই সেবাটা পাবে, যে সেবার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো তার সুন্দর ভবিষ্যৎ। তো এই জায়গায় আমরা যদি একটা হেলথ কার্ড বা আমাদের যে রেফারেল সিস্টেমের কথা বলি, যে আমাদের পেরিফেরিতে আমাদের হেলথ সিস্টেমটাকে স্ট্রং করা, এই রেফার টু ডিএমসিএইচ, আমরা ডিএমসিএইচ এ প্রতিদিন 10,000-এর উপরে রোগীকে আমরা চিকিৎসা দিই।
আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের একটা ওয়ার্ড দিয়ে হেঁটে যান, আপনার মনে হবে যে আমি কোন দেশে বাস করছি। কিন্তু এই দেশ আগামী বছর মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে, এবং যখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে, আনএমপ্লয়মেন্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমাদের দেশের যে এইটা নিয়ে কেন আলোচনা হয় না আমি বুঝি না, যে আসলে আগামী বছর যে আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ আসছে, সেটা আমরা মোকাবেলা করব কিভাবে। এবং সামনে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, বর্তমানে অলরেডি ফেসবুক ভিত্তিক রাজনীতিতে গতকাল একটা হ্যাঁ না ভোট হয়ে গেছে। তো এইরকম ফেসবুক ভিত্তিক হ্যাঁ না ভোট অ্যাভয়েড করে আমরা কিভাবে রাজনৈতিক ঐক্যমত আনতে পারি, যেটার মাধ্যমে আসলে আমরা আমাদের নির্বাচিত সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো। আমাদের একটা মেন্টালিটি, আমরা বিরোধী দল হইলে আমরা আমাদের সরকারকে সহযোগিতা করতে চাই না। যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, আমরা বিরোধী দল হলে আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে। এতদিন নির্বাচিত সরকার ছিল না, জনগণের সরকার ছিল না, তাদেরকে অসহযোগিতা করাটা এটা আমাদের দায়িত্ব ছিল। কিন্তু পরবর্তীতে যখন জনগণের সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে জনগণকে সরকারকে সহযোগিতা করতে হবে, এবং অবশ্যই যদি ন্যায্য হয়। সরকার যদি ন্যায্য না করে, আমরা সরকারের বিরুদ্ধে যাবো অবশ্যই। ধন্যবাদ।